গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা স্টেশন তৃতীয় খণ্ড। শ্রাবণ মাসের নিয়ম হলো সারাদিন রোদ থাকবে, রাতে শুরু হবে বৃষ্টি। এই বৃষ্টির নাম ঘুম বৃষ্টি। আব্দুর রহমান চাচার ধারণা আল্লাহ পাক চোরদের জন্য এই ধুম বৃষ্টির ব্যবস্থা করেন। গৃহস্থ আল্লাহ পাককে যত ডাকে, চোররা ডাকে তার চেয়ে বেশি। আল্লাহ পাক যেহেতু রহমানুর রাহিম, চোরদের কথাও তাকে শুনতে হয়। এই জন্যেই ঘুম বৃষ্টির ব্যবস্থা করে দেন। গৃহস্থ আরাম করে ঘুমায় আর চোর সব সাফ করে দেয়। শ্রাবণ মাস এখনো শুরু হয়নি। আষাঢ় মাস যাচ্ছে, কিন্তু ভাবটা শ্রাবণের। সন্ধ্যার পর থেকে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে বাবা ইলিশ মাছ নিয়ে উপস্থিত হলেন। আমাদের অঞ্চলে ইলিশ মাছ পাওয়া যায় না। যারা ময়মনসিংহে যায় তারাই একটা দুটা ইলিশ মাছ সঙ্গে নিয়ে আসে। হঠাৎ হঠাৎ তাদের কারোর কাছ থেকে বাবা মাছ জোগাড় করে ফেলেন। মাছ জোগাড়ের কাহিনী তিনি দীর্ঘদিন বলেন। সেই কাহিনী বলে তিনি বড়ই আনন্দ পান। বুঝলি টগর, 4 জন নামলো ট্রেন থেকে, একজনেরও টিকিট নাই। আসছে ময়মনসিংহ থেকে, বলে 18 বারই স্টেশনে উঠেছি, একটা স্টেশন পাড়ি দিছি, এর আবার টিকিট কি? আমি বললাম, ইলিশ মাছ কিন্না ফিরলা, মাছ পাইলা কই? 18 বাড়িতে ইলিশ মাছ পাওয়া যায়? রেলের নিয়ম আছে, বিনা টিকিটের যাত্রীর ভাড়া হবে যেখান থেকে ট্রেন যাত্রা শুরু করেছে সেখান থেকে, তাও সিঙ্গেল ভাড়া না, ডাবল ভাড়া। তোমরা বাহাদুরবাদ মেইলে আসছো, বাহাদুরবাদ মেইল যাত্রা করেছে চিটাগং থেকে, সেই মতো ভাড়া দাও। 4 জনের 225 টাকা। তাদের তখন কান্দা কান্দা অবস্থা। তখন তাদের মধ্যে একজন বলল, মাস্টার সাহেব 20 টাকার রাইখা ছাইরা দেন। আমি বললাম, অসম্ভব, জীবনে ঘুষ খাই নাই, খাবও না। সামান্য 2 টাকার জন্য রোজ হাসরে পুলসিরাত পার হতে পারবো না। শেষে তারা একটা মাছ দিয়ে রফা করলো। ঘুষ খাওয়া বিরাট পাপ, কিন্তু খাদ্যদ্রব্য হলো রিজিক। রিজিকটা সরাসরি আল্লাহ পাকের কাছ থেকে আসে বলে খাদ্যদ্রব্য গ্রহণ করলে পাপ হয় না। ইলিশ মাছ ভাজা বাবার পছন্দ না, তার পছন্দ সর্ষে ইলিশ। সরিষা আর কাঁচামরিচ মাখানো ইলিশের টুকরা কলা পাতায় মুড়ে ভাপ উঠা ভাতের হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ঘরে সরিষা ছিল না। রহিমা ফুপু আমাকে সরিষা আনতে পাঠালেন। সরিষা কিনে ফিরছি, ভাগ্য খারাপ, ধলা শামসুর সামনে পড়ে গেলাম। কতক্ষণে ছাড়া পাবো কে জানে। ধলা শামসু সরু গলায় বলল, যায় কেডা, স্টেশন মাস্টার সাহেবের ছোট পোলাডা না? আমি বললাম, হাতে কি? সরিষা। সন্ধ্যারাইতে দোকানে 3টা জিনিস বেচা হয় না, লবণ, সুই আর সরিষা। তোমারে বেচলো কি ভাববা? জানি না। তোমার দোষ নাই। আইসকাইল অগা মগা বগা সগারা ধান বেচা টাকায় নয়া দোকান দেয়, নিয়ম কানুন কিছুই জানে না। তুমি যে জিনিসটা খরিদ করলা তার জন্যে তোমার কোনো ক্ষতি হইব না, যে বেচলো তার ক্ষতি, সমূহ ক্ষতি। ও আচ্ছা। তোমার একটা ভাই যে পরীক্ষা না দিয়া নিরুদ্দেশ হইছে, তার খবর পাইছো? না। আসামে খোঁজ নেওয়ান দরকার। পুরুষ নিরুদ্দেশ হইলে তারে পাওয়া যায় আসামে, আর নারী নিরুদ্দেশ হইলে তারে পাইবা বাজারে। বেশ কম কি জানো, আসামের পুরুষ ঘরে ফিরত আনা যায়, বাজারের নারী ঘরে আনন যায় না। চাচা আমি যাই। আচ্ছা যাও। তুমি স্টেশনের ধারে থাকো, একটা জিনিস খেয়াল রাখবা, কোনো মেয়ে ছেলে রেল লাইনে গলা পাইত্তা বইসা আছে কিনা। তোমার চাচি অর্থাৎ আমার পরিবার এমন একটা ঘটনা ঘটাইতে পারে। সে আমারে কিছু বলে নাই, অন্য কয়েকজনরে বলেছে। তার মনে বেজায় দুঃখ। এর মধ্যে নিন্দালিশের পীর সাহেব ফতোয়া দিয়েছেন। এই বিষয়ে কিছু শুনেছ? জি না। তুমি পুলাপান মানুষ, তোমার শোনার কথাও না। পীর সাহেব ফতোয়া দিয়েছেন, বাজারের মেয়ে ছেলের গলার স্বর যত দূর শোনা যায় তত দূর পর্যন্ত ফেরেশতা আসবে না। ফিরিস্তা না আসলে নামাজও কবুল হবে না। এই মেয়েগুলোরে উঠাইবার ব্যবস্থা।
এরা যাইব কই কও দেহি? একটা কুত্তার জন্যেও তো আমরার ঘরের সিপাত জায়গা আছে, এরা তো কুত্তা বিলাই না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি পুলাপান মানুষ, তোমারে আর কি বলবো। কোনো মেয়ে ছেলে রেল লাইন ধইরা হাঁটাহাঁটি করে কিনা খেয়াল রাখবা। আমি নিজেও খেয়াল রাখি। রাইতের ঘুম অনেক দিন হইল বাদ দিছি। কুসুমাপুর মধ্যে কি কোনো পীড়িতি আছে? সে যা বলে তাই দেখি হয়। বলেছিল জাপানি ইঞ্জিনিয়ার রাতেই চলে আসবে। আসলেই তাই হয়েছে। সরিষা নিয়ে ফিরে দেখি ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, বাবার সঙ্গে কথা বলছেন। তার রাতের বেলা আসার কারণ হলো তাঁবুর ভেতর সাপ ঢুকেছে, একটা না দুটা। তিনি এসেছেন কার্বলিক অ্যাসিডের খোঁজে। বাবা বললেন, পল্লী অঞ্চলে এইসব জিনিস তো পাওয়া যায় না, আনাতে হয় ময়মনসিংহ থেকে। আমি আব্দুর রহমানকে পাঠায় কাল দিনের মধ্যে আনায় দিব। আপনি আজ রাতটা এখানেই থাকেন। ইঞ্জিনিয়ার সাহেব বললেন, তার কোনো দরকার নেই, আমি এক কাপ চা খেয়ে চলে যাব। তাঁবুর ভেতর জ্বলন্ত হারিকেন থাকবে। বাবা বললেন, অসম্ভব, এই ঝড় বৃষ্টির মধ্যে আপনাকে আমি ছাড়ব না। ইলিশ মাছ রান্না হচ্ছে, ইলিশ মাছ দিয়ে 4টা ভাত আমার সঙ্গে খেয়ে এই গরিবখানায় শুয়ে থাকবেন। ইঞ্জিনিয়ার সাহেবকে দেখে মনে হলো নিতান্ত অনিচ্ছায় তিনি রাজি হয়েছেন। কুসুম আপু সব শুনে বলল, সাপ ক্ষোভ কিছু না, এখানে থাকবে এই বুদ্ধি করেই এসেছে। আমি বললাম, বুঝলে কি করে? কুসুম আপু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, মেয়েরা এইসব জিনিস বুঝতে পারে, ব্যাটা ছেলেরা পারে না। টগর শোন, গল্প করার জন্য আমাকে যখন ডাকবে তুই বলে দিবি আমার জ্বর। আচ্ছা। গায়ে হাত দিয়ে দেখ তো জ্বর কমেছে কি না। আমি কুসুম আপুর কপালে হাত রাখলাম। জ্বর কমেনি, বরং অনেক বেড়েছে। শরীর দিয়ে ভাব বেরুচ্ছে। অথচ কুসুম আপু কত স্বাভাবিকভাবেই না কথা বলছে। আমার ধারণা ইচ্ছে করলে এই জ্বর নিয়েও কুসুম আপু জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে সারা রাত গল্প করতে পারবে, হাসাহাসি করতে পারবে। কুসুম আপুর জ্বর, তিনি বিছানায় শুয়ে আছেন, আসতে পারবেন না। এই খবর শুনে জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের চোখ মুখ কেমন যেন হয়ে গেল, যেন তিনি বিরাট এক দুঃসংবাদ শুনেছেন। যেন চোখের সামনে মগরা ব্রিজের মাঝখানের স্প্যানটা পানির তোড়ে ভেসে গেছে। রেল লাইন শূন্যে ভাসছে। এদিকে সিগন্যাল ডাউন হয়েছে, ট্রেন আসছে। জ্বর খুব বেশি? জি। শুয়েছে কোথায়? চলো তার ঘরে গিয়ে তাকে দেখে আসি। কুসুম আপুর ঘরে যাওয়া যাবে না, ওনার ঘরে গেলে উনি খুব রাগ করেন। কুসুম আপু ভেতর থেকে দরজা বন্ধ করে শুয়ে আছেন, এখন দরজা ধাক্কা দিলে চিৎকার করবেন। জাপানি ইঞ্জিনিয়ার মুখ কালো করে বললেন, তাহলে থাক। বাবা স্টেশনে ঘুমোতে চলে গেলেন। ইঞ্জিনিয়ার সাহেবের থাকার জায়গা হলো ভাইয়ার ঘরে। উনি আমার দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললেন, তুমিও কি এই খাটে ঘুমাবে? আমি বললাম, জি। উনি বললেন, আমার তো একটা প্রবলেম আছে, আমি কারোর সঙ্গে বিছানা শেয়ার করতে পারি না। ভালো ঝামেলায় পড়লাম দেখি। আচ্ছা তুমি ঘুমাও, আমি রাতটা বারান্দায় চেয়ারে বসে পার করে দেব। আর তখনই মা খুব হইচই কান্নাকাটি শুরু করলেন। ইঞ্জিনিয়ার সাহেব চমকে উঠে বললেন, ব্যাপার কি, কাঁদে কে? আমি বললাম, মা কাঁদছে, ওনার মাথার যন্ত্রণা হলে এরকম করেন। উনি ভীত গলায় বললেন, আমার কাছে তো পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে, জিনিসপত্রও তো ভাঙ্গাভাঙ্গি হচ্ছে, তোমার মার মাথা খারাপ নাকি? আমি আহত গলায় বললাম, না। উনি বললেন, এই বাড়িতে সিনিয়র কেউ নেই? কুসুমের মা, উনাকে একটু ডাকো, আমি কথা বলি। মাই গড, আমার তো ধারণা আমি ভয়াবহ বিপদে পড়েছি। ডাকো, কুসুমের মাকে ডাকো। আমি বললাম, রহিমা ফুপু বাইরের কোনো পুরুষ মানুষের সঙ্গে কথা বলেন না। ভালো যন্ত্রণায় পড়লাম তো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি বারান্দায় আছি, তবে ঠিক নেই, আমি চলেও যেতে পারি। উনি একা বারান্দায় বসে রইলেন। ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। আমি বিছানায় শুয়ে জেগে থাকার চেষ্টা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল খুব ভোরে। বৃষ্টি থেমে গেছে, ঘর আবছা আলো হয়ে আছে। এরকম সময় ঘুম ভাঙাটা খুব আনন্দের।
চোখ বন্ধ করলেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া যায়। আমি ঘুমোতে পারলাম না, কারণ কুসুম আপুর গলা শোনা যাচ্ছে। আপু জাপানি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছেন। মনে হচ্ছে আপু কথা বলে খুব মজা পাচ্ছে। দুটা সাপ দেখেই আপনি ভয় পেয়ে পালিয়ে এলেন? আপনি হচ্ছেন সর্পখাদক। আপনার উচিত ছিল সাপ দুটি ধরে কেটে কুটে খেয়ে ফেলা, একটার ঝোল আর আরেকটার দো পেঁয়াজা। তুমি তো আশ্চর্য মেয়ে, সাপ সাপ করেই যাচ্ছ। সাপ ছাড়া এই পৃথিবীতে কথা বলার আর বিষয় নেই। আপনি কথা বলুন, আমি শুনছি। দেখি, কাছে আসো তো, তোমার জ্বরের অবস্থাটা দেখি। ৮ ঘন্টার মধ্যে 4 বার জ্বর দেখলেন। এর চেয়ে একটা কাজ করলে কেমন হয়? আপনি সারাক্ষণ একটা হাত আমার কপালে দিয়ে রাখেন। কুসুম আপু হেসেই যাচ্ছে, সেই হাসি থামছে না। আমি কুসুম আপুর হাসি শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়লাম। রঞ্জু ভাইয়া এক সন্ধ্যায় চলে গিয়েছিল, আর এক সন্ধ্যায় ফিরল। সন্ধ্যাবেলায় চেনা মানুষকেই অচেনা লাগে, তাকে আরও অচেনা লাগছে। কেমন লোক লোক দেখাচ্ছে। নাকের নিচে গোঁফ, গাল ভর্তি দাড়ি, মাথার চুলও অনেক বড় হয়েছে। তার চেহারায় যে লোক লোক হয়েছে তা না, গা দিয়ে কেমন লোক লোক গন্ধও বের হচ্ছে। আমি দেখলাম অচেনা একজন মানুষের সঙ্গে যেভাবে কথা বলা হয়, বাবা তার সঙ্গে ঠিক সেভাবেই কথা বলছেন। বাবার গলায় কোনো রাগ নেই, কোনো কৌতূহলও নেই। তারপর তুই ফিরলি কি মনে করে? আমি তো ভেবেছিলাম ফিরবি না। আছিস কেমন? ভালো। দাড়ি কি ইচ্ছে করে রেখেছিস নাকি কামানোর পয়সা নেই? ভাইয়া জবাব দিলেন না, দাড়ি চুলকাতে লাগলেন। বাবা বললেন, দাড়িতে উকুন হয়েছে নাকি? টাকা নিয়ে যা, খড়ি নিয়ে আয়। এই চেহারা নিয়ে তোর মার সামনে যাবি না, ভয় পাবে। কয়েকদিন ধরে তার শরীরটা খারাপ করেছে। আর তোর পরিকল্পনাটা কি? এইখানেই থাকবি নাকি ভূপর্যটনে বের হবি? ভূপর্যটক রমানাথ বিশ্বাস সাইকেলে বিশ্বভ্রমণ করেন। ভাইয়া ঘাড় সোজা করে দাঁড়িয়ে রইল। বাবা স্টেশন মাস্টারের কোট গায়ে দিতে দিতে বললেন, তোর পড়াশোনা তো হবে না, চেষ্টা করেও লাভ নেই। একটা রিক্সা কিনে দিই, সকাল সন্ধ্যা রিক্সা টানবি। তোর শরীর তো ভালোই আছে, বাইরে বাইরে ঘুরে আরও তাজা হয়ে এসেছিস। রোগা পটকা গরু যেমন ভাটি অঞ্চলের তাজা ঘাস খেয়ে মোটা হয়ে ফিরে, তোকে অবিকল সেরকম লাগছে। রিক্সা টানার কাজটা ভালো করতে পারবি, কিংবা স্টেশনে কুলির কাজও করতে পারিস। বাবা বেটা একই জায়গায় কাজ করব, খারাপ কি? বাবার কোনো কথাই কানে যাচ্ছে না এমন ভঙ্গিতে ভাইয়া কলতলায় হাত মুখ ধুতে গেল। আমি ছুটে গেলাম কল চাপতে। ভাইয়াকে এত বেশি অচেনা লাগছে যে আমার খারাপ লাগছে। কাছাকাছি থেকে যদি অচেনা ভাবটা দূর করা যায়। রঞ্জু ভাইয়া চোখে মুখে পানি দিতে দিতে বলল, ফিরার কোনো ইচ্ছা ছিল না, স্বপ্ন দেখে ফিরলাম। স্বপ্নটা না দেখলে ফিরতাম না। কি স্বপ্ন? সাদা রঙের একটা হাতির পিঠে মা বসে আছে, গা ভর্তি গয়না। এই স্বপ্নের অর্থ ভালো না। গয়না পরে পালকিতে ওঠা, হাতি ঘোড়ায় চড়া দেখা খুবই খারাপ। ও, কুসুম আছে কেমন? ভালো। কুসুমকেও একদিন স্বপ্নে দেখলাম। মাথার চুল লম্বা হয়ে পায়ের গোড়ালি পর্যন্ত গেছে। মেয়েদের চুল লম্বা দেখাও খারাপ, আবার খাটো দেখাও খারাপ। মেয়েদের মাথা পুরোপুরি কামানো দেখা ভয়ঙ্কর খারাপ। গয়না পরে হাতির পিঠে চড়ার মতো খারাপ। এই ধরনের স্বপ্ন দেখলে সৎকা দিতে হয়। ভাইয়া কুসুম আপুর সঙ্গে কথা বলতে গেল। কুসুম আপু দরজা বন্ধ করে ঘুমোচ্ছিল। ইদানিং তার ঘুম খুব বেড়েছে। দুপুরে ঘুমোতে যায়, সন্ধ্যা পর্যন্ত ঘুমায়। তার সারা রাত ঘুম হয় না বলে এই ঘুমটা নাকি খুব দরকার। কুসুম আপু দরজা খুলল। ভাইয়াকে দেখে একটুও চমকালো না, এমনভাবে তাকালো যেন ভাইয়াই বাড়িতেই ছিল, কোথাও নিরুদ্দেশ হয়ে যায়নি। ভাইয়া বলল, আছিস কেমন? কুসুম আপু বলল, ভালোই আছি, খারাপ থাকবো কেন? তোর চুল দেখি আগের মতোই আছে, কাটার পর লম্বা হয়নি। লম্বা হবার সুযোগ পাইনি, একটু লম্বা হলেই খ্যাচ করে আবার কেটে ফেলি। চুল লম্বা না হলেও তুই নিজে লম্বা হয়েছিস, 1 ইঞ্চি লম্বা অবশ্যই হয়েছিস।
কুসুমাপু হাই তুলতে তুলতে বলল, লম্বা হলে তো ভালোই। ভাইয়া কুসুমাপুর খাটে বসতে বসতে বলল, দাড়ি রেখে ফেলেছি, দেখেছিস? দাড়ি রাখার হিস্ট্রিটা শোন। মুরাদনগরে এক পীর সাহেবের বাড়িতে ছিলাম। পীর সাহেবের 2 ছেলে। পীর সাহেবের মৃত্যুর সঙ্গে সঙ্গে 2 জন পীরিতি দাবি করে বসেন। দাফন হয় নাই, তার মধ্যে একে অন্যকে লাঠি দিয়ে মারতে যায় এমন অবস্থা। বিরাট দলাদলি। মুরিদানরাও 2 ভাগে ভাগ হয়ে গেছে। বেশিরভাগ মুরিদান নিদারি পীরের পক্ষে। নিদারি বুঝলি তো, দাড়ি নাই। পীর সাহেবের 2 ছেলের একজন মাকুন্দা, তার নাম নিদারি পীর। অন্যজনের মুখ ভর্তি সিংহের মতো দাড়ি, সেই জনের নাম দাড়ি পীর। কুসুমাপু গল্প শুনে কোনো মজা পাচ্ছে বলে মনে হচ্ছে না। একটু পরপর হাই তুলছে। গল্পের মাঝখানে উঠে দাঁড়িয়ে বলল, যাই গোসল করব, বেশি ঘুমিয়েছি তো, শরীর আঠা আঠা হয়ে আছে। এই আঠার নাম ঘুম আঠা। ঘুম আঠায় গা ঘিন ঘিন করে। খুব মজার কোনো গল্পের মাঝখানে উঠে চলে যাওয়া কুসুমাপুর খুবই পুরনো অভ্যাস। ভাইয়া কুসুমাপুর এই অভ্যাসের সঙ্গে খুবই পরিচিত। তারপরেও ভাইয়া বেশ মন খারাপ করল। আমি বললাম, তারপর কি হয়েছে বলো? ভাইয়া হতাশ গলায় বলল, আরেকদিন বলবো, টায়ার্ড লাগছে। তোদের খবর কি বল? খবর ভালো। মার শরীর কি বেশি খারাপ নাকি? হুম, বেশি খারাপ না। সবাইকে চিনতে পারে? মার জন্যে মুরাদনগরের পীর সাহেবের তাবিজ নিয়ে এসেছি। অমাবস্যায় পরাতে হবে, পূর্ণিমাতে খুলে ফেলতে হবে। কোন পীর তাবিজ দিয়েছে? নিদারি পীর? আসল জন। উনার জিন সাধনা আছে, জিনের মাধ্যমে আনায় দিয়েছেন। শেষের দিকে আমাকে অত্যাধিক পেয়ার করতেন। উনার মৃত্যুর পর জিনগুলির কি হয়েছে? 5টা জিন ছিল, সম্পত্তি ভাগের মতো জিন ভাগ করেছেন। 2 ছেলেকে 2টা 2টা করে দিয়েছেন, আর একটাকে আজাদ করে দিয়েছেন। সবচেয়ে যেটা ভালো ছিল তাকেই আজাদ করেছেন। তার নাম কফিল। তুমি জিন কফিলকে দেখেছ? দেখি নাই, তবে কথাবার্তা শুনেছি। খুবই ফ্যাসফ্যাসা গলা, সর্দি সর্দি ভাব। বাংলায় কথা বলে, তারপরও সব কথা বোঝা যায় না। মার তাবিজটা কে এনে দিয়েছে? কফিল? জানি না, বড় হুজুর শুধু বলেছেন জিনের মাধ্যমে আনায়েছেন, এর বেশি কিছু বলেন নাই। বড় হুজুর কথাবার্তা খুবই কম বলতেন। তার কথাবার্তা সবই ইশারায়। 1 আঙ্গুল তোলা মানে পানি খাবেন, 2 আঙ্গুল তোলার অর্থ পান খাবেন, 3 আঙ্গুল তুললে তামাক, 4 আঙ্গুলে চা, 5 আঙ্গুলে খানা খাবেন। 2 হাতের 10 আঙ্গুল তুললে বুঝতে হবে আজ দিনের মতো কাজকর্ম শেষ, তিনি মর্তবায় বসবেন। মর্তবা কি? ঘরের দরজা জানালা বন্ধ করে সাধনা। জিন সাধনা কঠিন জিনিস। চল যাই, মাকে দেখে আসি। তুমি যাও, আমি যাব না। তুই যাবি না কেন? চিনতে টিনতে পারে না, খারাপ লাগে। মা সন্তানকে চিনতে পারে না, এটা একটা কথা হলো? চিনতে ঠিকই পারে, মুখে বলে না। ভাইয়া আমাকে সঙ্গে নিয়ে মার ঘরে ঢুকলেন। দরজা জানালা সব বন্ধ বলে ঘর অন্ধকার। ঘরে কেমন ধোয়া ধোয়া গন্ধ। মনে হচ্ছে ভেজা খড় পুড়িয়ে ধোয়া দেয়া হয়েছে। ধোঁয়া নেই, গন্ধটা আছে। মা শুয়েছিলেন। তিনি ধর্মর করে উঠে বসতে বসতে বললেন, কে? ভাইয়া বলল, মা আমি রঞ্জু। মা ক্ষীণ গলায় বললেন, টগরের বাবা স্টেশনে গেছেন, আপনি স্টেশনে যান। ভাইয়া বললেন, মা চিনতে পারছো না, আমি রঞ্জু। মা মাথার ঘোমটা দিতে দিতে বললেন, জি আমি চিনতে পেরেছি, আপনি বারান্দায় বসেন, আপনারে চা দিব। ভাইয়া ঘর থেকে বের হলেন। নিচু গলায় বললেন, পীর সাহেবের তাবিজটা দিলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। শুধু অমাবস্যা কবে এটা খুঁজে বের করতে হবে। লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা লাগবে, আর লাগবে একটা নতুন শাড়ি। নতুন শাড়ি পরায় তাবিজটা চুলের গোড়ায় বাঁধতে হবে। যন্ত্রণা আছে। ভাইয়া দাড়ি গোঁফ কামাতে নাপিতের কাছে গেলেন। আমিও সাথে গেলাম। অনেক গল্প জমা আছে, এক এক করে সব গল্প শেষ করতে হবে।
ভাইয়াকে দেখে আমার খুবই ভালো লাগছে। এত ভালো লাগবে কোনোদিন ভাবিনি। ভাইয়া শুধু যে দাড়ি গোঁফ কামালো তা না, মাথাও কামিয়ে ফেলল। মাথা ভর্তি নাকি খুশকি। খুশকির একটাই চিকিৎসা, মাথা কামিয়ে ফেলা। মাথা কামানোর সঙ্গে সঙ্গে ভাইয়ার শরীর থেকে লোক লোক ব্যাপারটা চলে গেল। তাকে এখন আর অচেনা লাগছে না। শুধু মনে হচ্ছে অনেক দিন খারাপ ধরনের জ্বরে ভুগেছিল। জ্বর শেষে শিং মাছের ঝোল দিয়ে পথ্য করছে। মাথা কামিয়ে ভাইয়া আমাকে নিয়ে চা খেতে গেল। আগে চাই খেতে পারত না, এখন তার নাকি রেস্টুরেন্টে চা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। ঘরের চা খেতে পারে না। চায়ের অর্ডার দিয়ে গম্ভীর মুখে বলল, তোর পড়াশোনার খবর কী রে? খবর ভালো। স্মৃতিশক্তি বাড়ানোর একটা দোয়াও শিখে এসেছি। পড়তে বসার আগে 3 বার বলতে হবে। দোয়াটা কাগজে লিখে এনেছি। এখন থেকে এই দোয়া আমল করবি। আচ্ছা। আমি আর পড়াশোনা করব না সিদ্ধান্ত নিয়েছি। পড়াশোনা করলে আমিও এই দোয়া আমল করতাম। পড়াশোনা করবে না কেন? আমার পড়াশোনার বিষয়ে পীর সাহেব জিনের সাথে সোয়াল জবাব করেছেন। জিন বলেছে আমার কপালে লেখাপড়া নাই। এখন করবে কি? সার্ভিস করব। জিন বলেছে আমার কপালে ভালো সার্ভিস আছে। ওই পীর সাহেবের বাড়িতে সব কিছুই জিনকে জিজ্ঞেস করে করা হয়? সব না, গুরুত্বপূর্ণ বিষয়গুলি জিনকে জিজ্ঞেস করতে হয়। তবে জিন যে সবসময় সত্য কথা বলে তাও না, মিথ্যাও বলে। মানুষ যেমন মিথ্যা বলে, জিনও বলে। অনেকের ধারণা ইবলিশ শয়তান ফেরেশতা। এটা সত্য না। পীর সাহেব বলেছেন ইবলিশ শয়তান হলো জিন। অনেকদিন পর রাতে ভাইয়ার সঙ্গে ঘুমোতে গেলাম। ভাইয়া সারা রাতে গল্প করল। আমার কেন জানি মনে হলো সে আসলে অপেক্ষা করছে কুসুমাপুর জন্যে। বাইরে খুটখাট কোনো শব্দ হলেই সে উঠে বসে, আগ্রহ নিয়ে দরজার দিকে তাকায়। কেউ যখন আসে না তখন বলে, টগর দেখ তো কুসুম দরজার বাইরে হাঁটাহাঁটি করছে নাকি। আমি দেখে আসি। দরজার বাইরে কেউ নেই শুনে ভাইয়া খুব অবাক হয়। এমনভাবে আমার দিকে তাকায় যেন আমার কথা ঠিক বিশ্বাস করতে পারছে না। ভাইয়ার মন ভালো করার জন্য আমি পীর সাহেবের বাড়ির প্রসঙ্গ তুলি। ওইখানে খাওয়া দাওয়া কি করতে? প্রথম দিকে খাওয়া দাওয়ার কষ্ট ছিল। শেষের দিকে হুজুরের সঙ্গে খানাপিনা করতাম। হুজুর কেবল মাছ খেতে পারতেন না, মাছের গন্ধ সহ্য হতো না। বাড়িতে মাছ আনা ছিল নিষেধ। মাংসের মধ্যেও সব মাংস খেতেন না। মুরগি খেতেন না। মুরগি নারী জাতির মধ্যে পড়ে এই জন্যে। মোরগ খেতেন। কবুতরের মাংস খেতেন। আর তার পছন্দের জিনিস হলো বাইগুড়ি। বাইগুড়িটা কি? চড়ুই পাখির মতো পাখি। একসঙ্গে হুজুরে কেবলার জন্যে 50-60টা রান্না হতো। আস্ত পাখি, অল্প আঁচে ঘিয়ে ভাজা। পাখিটা মনে হয় মাখনের মতো মোলায়েম। তুমি বাইগুড়ি খেয়েছ? খাবো না কেন? যেসব খাদ্য আল্লাপাক হালাল করেছেন সেসব খাদ্য না খেলেও পাপ হয়। ও আচ্ছা। খাওয়া খাদ্য নিয়ে হুজুর কেবলার একটা গল্প আছে, আমার নিজের চোখে দেখা। গল্পটা শুনবি? কুসুম জেগে থাকলে তাকেও ডেকে নিয়ে আয়, সেও মজা পাবে। এক গল্প তো 3-4 বার বলতে পারবো না, একবারই বলবো। যা ডেকে নিয়ে আয়। জেগে আছে কি না কে জানে, রাত তো কম হয় নাই। কুসুম আপু জেগেই ছিল। গল্প শোনার জন্য তাকে ডাকা হচ্ছে শুনে সে মুখ বাঁকিয়ে বলল, যা ভাগ। পীর সাহেবের বাড়ির জিনপরির গল্প শোনার আমার ঠেকা পড়েছে। মাথা ছিলাকে ঘুমায় পড়তে বল। আমি ফিরে এসে মিথ্যা করে বললাম, কুসুম আপু ঘুমায় পড়েছে। ভাইয়া বিরক্ত গলায় বলল, তাহলে তুই একাই শোন। নিজের চোখে দেখা ঘটনা অতি চমকপ্রদ। ঘটনাটা হলো, এক লোক হুজুরে কেবলার জন্যে রান্না করে গোস্ত নিয়ে এসেছে। হুজুরে কেবলা এই গোস্ত না খেলে সে মনে কষ্ট পাবে। হুজুর বললেন, বাবা আমি তো মুরগির গোস্ত খাই না, মুরগি হলো মাতা শ্রেণী। সেই লোক বলল, মোরগের গোস্ত। হুজুর বললেন, খাসি মোরগ না তো, খাসি মোরগও আমি খাই না। খাসি মোরগ হলো শারীরিক খুদ বিশিষ্ট প্রাণী। লোক বলল, হুজুর পশ্চিমের কাবাঘর সাক্ষী, খাসি মোরগ না।
হুজুর বললেন, আচ্ছা নিয়ে আসো। গোস্ত আনা হলো। হুজুরে কেবলা বুকের মাংস ছাড়া কিছু খান না। একটা পিস মুখে দিয়েই থু করে ফেলে দিয়ে বললেন, এটা মুরগির গোস্ত, মোরগ না। বাবা, তুমি কেন আমার সঙ্গে মিথ্যাচার করেছ? হুজুরে কেবলা কথা শেষ করেছেন, আর তার সঙ্গে সঙ্গে তেলেসমতি কাণ্ড। ওই লোকের শুরু হলো শুল বেদনা। কাটা মুরগির মতো ছটফট করে আর বলে, হুজুর আমারে মাফ করে দেন, আমার শরীর জ্বল্লা যাইতেছে। তারপর আর কি? হুজুর পানি পড়ে সেই পড়া পানি তার গায়ে ছিটায় দিলেন। সে উঠে বসল। আশ্চর্য ঘটনা না? আশ্চর্য। শেষের দিকে হুজুরে কেবলা আমাকে কি যে পেয়ার করতেন। কোনো মানুষের তার শরীরে হাত দেওয়ার নিয়ম ছিল না, শুধু আমি দিতাম। তার ঘুমাবার আগে পিঠ মালিশ করতাম। তারও অনেক কায়দা, শুধু আঙ্গুল দিয়ে টিপতে হয়, বেশি জোরেও না, আবার বেশি আস্তেও না। ওনার পা টিপার অনুমতি পেয়েছিলাম শুধু আমি আর ওনার বড় ছেলের ঘরের নাতনি সালমা, মোসাম্মদ সালমা বানু। এই মেয়েরে দেখলে মাথা ঘুরে পড়ে যাবি। কি যে রূপ! পরিস্থানের পরীরও এত রূপ থাকে না। কুসুমাপুর চেয়েও সুন্দর। খবরদার কুসুমকে এটা বলিস না, মনে কষ্ট পাবে। বলবো না। হুজুরে কেবলার মনে মনে ইচ্ছা ছিল সালমার সঙ্গে আমার বিবাহ দিবেন। সরাসরি আমাকে কিছু বলেন নাই, আকারে ইঙ্গিতে বলেছেন। তোমার ইচ্ছা ছিল না, তাই না? বিবাহ কারো ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করে না। 5টা জিনিস আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন: হায়াত, মওত, রিজিক, ধন দৌলত আর বিবাহ। বিবাহটা আল্লাহর ইচ্ছার ওপর। এখানে মানুষের ইচ্ছা বা মানুষের চেষ্টার কোনো দাম নাই। মানুষ নানানভাবে নিজের পছন্দের মেয়ে বিবাহ করার চেষ্টা করে, আর 7 আসমানের উপর বসে আল্লাহ পাক মুচকি হাসি হাসেন আর বলেন, মূর্খ মানব, তোমাদের তো বলে দিয়েছি বিবাহটা আমি আমার হাতে রেখে দিয়েছি, তারপরেও এত ফালাফালি করতেছো কেন? গল্প বলতে বলতে ফজরের আজান হলো। জুম্মাঘর স্টেশন থেকে অনেক দূরে, কিন্তু আজান পরিষ্কার শোনা গেল। ভাইয়া বিছানা থেকে নামতে নামতে বলল, ফজরের নামাজটা পড়েই ফেলি, অনেক দিনের অভ্যাস, তুই ঘুমায় পড়। আমি ঘুমোতে গেলাম না, ভাইয়ার সঙ্গে কল ঘর গেলাম। ভাইয়া উজু করতে করতে বলল, ফজর ওয়াক্তে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কেউ যদি বাইরে হাঁটাহাঁটি করে তাতেও সোয়াব আছে। এই সময় আল্লাহ পাক বেহেস্তের সব দরজা খুলে দেন। বেহেস্তি হাওয়া শরীরে লাগে। একবার যাতে শরীরে বেহেস্তি হাওয়া লাগে তাদের দোজক নসিব হয় না। ভাইয়া অজু করছে, আমি তার পাশে বসে শরীরে বেহেস্তি হাওয়া লাগাচ্ছি। হাওয়াটা খুবই আরামদায়ক, ঠান্ডা ঠান্ডা হাওয়া, শরীর সামান্য শিরশির করে। আমি হঠাৎ করে বললাম, ভাইয়া কুসুমাপুর কোথায় বিয়ে এটা কি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন? ভাইয়া বললেন, অবশ্যই, এই বিষয়ে মানুষের কোনোই হাত নেই। তুই তার চেয়ে বয়সে কত ছোট, কিন্তু আল্লাহ পাকের আদেশ থাকলে তোর সঙ্গেও বিবাহ হতে পারে। রহিম বাদশাহ আর রূপবানের বিবাহ হয়েছিল না? রূপবান ছিল পূর্ণ যুবতী আর রহিম বাদশাহ দুধের শিশু। রূপবান রহিম বাদশাকে কোলে নিয়ে বেড়াতো। আমি বললাম, আবার জাপানি ইঞ্জিনিয়ারের সাথেও কুসুমাপুর বিয়ে হতে পারে, তাই না? ভাইয়া হতভম্ব হয়ে বলল, জাপানি ইঞ্জিনিয়ার কে? আমি জবাব দিলাম না। অনেকক্ষণ থেকেই ভাইয়াকে চমকে দিতে ইচ্ছে করছিল, এখন চমকে দিলাম। ভাইয়া গম্ভীর গলায় আবার বলল, জাপানি ইঞ্জিনিয়ারটা কে? রেলের খুব বড় অফিসার আসবেন, মেম্বার নাকি কি যেন বলে। মগরা ব্রিজ নিয়ে কি এক তদন্ত নাকি শুরু হয়েছে। বড় অফিসার সরজমিনে দেখবেন, জিজ্ঞাসাবাদ করবেন, সকালে এসে সারাদিন থাকবেন, বিকেলে চলে যাবেন, দুপুরে খাওয়া দাওয়া করবেন। তবে খাওয়া দাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হবার কিছু নেই। তিনি সেলুনে করে আসবেন, সেই সেলুনে খাবার ঘর আছে, বাবুর্চি আছে, রান্না বান্না বাবুর্চি করবেন। সেলুন আমি আগে কখনো দেখিনি। সেলুন দেখতে পাবো সেই উত্তেজনায় আমার অস্থির লাগতে লাগলো। যে সাজ রব পড়েছে সেটা দেখতেও ভালো লাগছে।
রহমান চাচার প্রধান কাজ হয়েছে স্টেশন ঘরের চারিদিকের জংলা পরিষ্কার করা। রহমান চাচা লম্বা এক ধারালো বাঁকা দা নিয়ে জংলা সাফ করেন আর বিড়বিড় করে বলেন, লাভ নাই, লাভ লোকসান কিছুই নাই। আমি কাছে গেলে সরু চোখে বলেন, কাছে আসবা না, দায়ের কাম করতাছি, কাছে আসবা না। যারা দা কুড়ালের কাম করে তারার মাথা ঠিক থাকে না। এই দেখবা গাছ কাটতাছে, এই দেখবা মাইনসের মাথা বরাবর কোপ। রহমান চাচার কথাবার্তার এখন আর কোনোই ঠিক ঠিকানা নেই। মাথা মনে হয় পুরোপুরি গেছে। বাবা বলে দিয়েছেন, রেলের সাহেব আসার আগে আগে রহমানকে দূরে কোথাও পাঠায় দিতে বলো। কখন কি বলে ফেলে তার নাই ঠিক। বড় সাহেবের আগমন উপলক্ষে আমাদের বাড়িঘরও ঠিকঠাক করা হচ্ছে। বাড়ির সামনের জংলা সাফ করানো হচ্ছে। বড় সাহেবদের মেজাজ মর্জিত আগে ভাগে বোঝা যায় না। হঠাৎ হয়তো বলে বসলেন, স্টেশন মাস্টার সাহেব, চলুন দেখি আপনার কোয়ার্টার দেখে আসি। বাবা যখন বারহাট্টা স্টেশনের স্টেশন মাস্টার, তখন একবার রেলের খুব বড় অফিসার এসেছিলেন। কথাবার্তা নেই, হঠাৎ তিনি বললেন, স্টেশন মাস্টার সাহেব, চলুন তো আপনি কোথায় থাকেন দেখে আসি, আর এক কাপ চাও খেয়ে আসি। আপনার বাড়িতে চায়ের ব্যবস্থা আছে না? বাবা হাত কচলাতে কচলাতে বললেন, জি স্যার, আছে। সেই সময় আমাদের বাসায় চা খাবার চল ছিল না। চায়ের কাপ পিরিচ কিছুই নেই। মানুষের জীবনে যেমন স্মরণীয় ঘটনা থাকে, বাবার জীবনের স্মরণীয় ঘটনা বুঝি এই একটাই। তিনি কতবার যে কতজনকে এই গল্প বলেছেন। বুঝলেন ভাই সাহেব, মানুষ 7 হাত পানির নিচে যায়, আমি চলে গেলাম 25 হাত পানির নিচে। বড় সাহেবকে বলেছি চায়ের ব্যবস্থা আছে, উনি বাসায় চলে এসেছেন, সঙ্গে ওনার পিয়ে চায়ের জন্য অপেক্ষা করছেন। আমার ঘরে না আছে চা, চিনি, দুধ, না আছে চায়ের কাপ। আমি এক মনে দোয়া ইউনুস পড়তেছি আর আল্লাহ পাককে বলতেছি, আল্লাহ পাক আমাকে উদ্ধার করো। শেষে আল্লাহ পাক উদ্ধার করলেন। সেই দিন প্রথম বুঝলাম, এক দিলে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ বান্দাকে সেই জিনিস দেন। এই দেখেন, ঘটনা বলতে গিয়ে গায়ের লোম খাড়া হয়ে গেছে। দেখেন, হাত দিয়ে দেখেন। বৃহস্পতিবার সকাল 10টায় সেলুনে করে বড় সাহেব এলেন। সেলুনটা বাইরে থেকে তেমন কিছু না, রেলের কামরার মতো কামরা, শুধু জানালায় পর্দা দেয়া। যে বড় সাহেব কামরা থেকে নামলেন তাকে দেখে খুবই হতাশ হলাম। গাট্টা গোট্টা বেটে একজন মানুষ, মুখ ভর্তি পান, চকরা বকরা একটা হাফ শার্ট পরেছেন। সেই শার্ট ফুঁড়ে তার ভুঁড়ি বের হয়ে আসছে। মানুষ যখন হাঁটে তখনই শুধু তার ভুঁড়ি কাঁপে। এই ভদ্রলোকের ভুঁড়ি সারাক্ষণই কাঁপছে। আমি তার ভুঁড়ির দিকেই তাকিয়ে রইলাম। খুব যারা বড় সাহেব তারা কখনো রাগী হন না। রাগ হলেও এরা রাগ চেপে মুখ হাসি হাসি করে রাখে। ইনি সেলুন থেকে নেমেই রাগারাগি হইচই করতে লাগলেন। কার ওপর রাগ করেছেন সেটাও পরিষ্কার না। একবার মনে হচ্ছে তার সঙ্গে যারা এসেছেন তাদের ওপর রাগ করছেন, আবার মনে হচ্ছে স্টেশনে তার সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের ওপর রাগ করছেন। কিছুই বোঝা যাচ্ছে না। আমি রহমান চাচার পাশে দাঁড়িয়েছিলাম। রহমান চাচা গলা নামিয়ে ফিসফিস করে বললেন, মদ খাইতে খাইতে আইছে তো, মদ মাথা তুইঠা এই সমস্যা, এখন কি করে কিছুই ঠিক নাই। গাঞ্জার নিশা এই জন্যেই সেরা নিশা। গাঁজা খাইয়া কেউ উল্টাপাল্টা কিছু করছে এইটা কোনোদিন শুনবা না। আমি বললাম, মদ খেতে খেতে এসেছে কে বলল? রহমান চাচা গলা আরও নামিয়ে বললেন, চেহারা দীক্ষা বোঝা যায়, কালা মানুষ, লাল টুকটুক ভাব ধরেছে দেখো না। আর সেলুন কারে কেউ আইব কিন্তু মদ খাইব না, এই জিনিস আমি আমার জন্মে দেখি নাই। রেলে কাম করতেছি কম দিন হয় নাই, সেলুন কারের অনেক হিস্টোরি জানি। একবারের ঘটনা শোনো, সি সি খুব শরমের হিস্টোরি। থাউক, আইজ না, আর একটু শিয়ানা হও তখন বলবো। রহমান চাচাকে আজ অদ্ভুত দেখাচ্ছে। বড় সাহেব আসা উপলক্ষে চুল কাটিয়েছেন, ইস্ত্রি করা খাকি শার্ট প্যান্ট পরেছেন, নতুন করে জোড়া কাপড়ের জুতা কেনা হয়েছে। অন্য সময় কুঁজো হয়ে দাঁড়িয়ে থাকতেন,
আজ পাকা বেতের লাঠির মতো সোজা। বাবার ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। বাবা খানিকটা কুঁজো হয়ে গেছেন। বা হাত সারাক্ষণ পেটের ওপর দিয়ে রেখেছেন বলে তাকে খুবই অদ্ভুত দেখাচ্ছে। তিনি বা হাত পেটের ওপর দিয়ে রেখেছেন কেন, তার কারণটা তখনও জানি না। তার বিনয় প্রকাশের একটা অংশ হতে পারে, কিংবা কোটের একটা বোতাম হয়তো খুলে পড়ে গেছে। পেট ব্যথা করছে না তো? কিছুদিন হলো হঠাৎ হঠাৎ বাবার প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে। কে যেন বলেছে চায়ের চামচে 2 চামচ কোরামিন খেলে পেট ব্যথা কমে। বাবা নিজে নিজে সেই চিকিৎসাও করেছেন। আজকের ঘটনা কি? বড় সাহেব চলে যাবার পর বাবাকে জিজ্ঞেস করে জানতে হবে। বড় সাহেবের বিকালে যাবার কথা। তিনি দুপুর 12:25 চলে গেলেন। মগরা ব্রিজের কাছে কিছুক্ষণ দাঁড়ালেন। জাপানি ইঞ্জিনিয়ারের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। তারপর ক্রেনের ড্রাইভার জমশেদকে কানে ধরে 20 বার উঠবস করবার হুকুম দিলেন। এই অংশটায় সবাই মজা পেল। সবচেয়ে মজা পেলেন বড় সাহেব নিজে। অনেকক্ষণ পর তার মুখে হাসি দেখা গেল। 18 বাড়ি স্টেশনের স্টেশন মাস্টার সাহেব বড় সাহেবের জন্য 20টা কই মাছ পাঠিয়েছিলেন। এই সময় এত বড় কই মাছ পাওয়ার কোনোই কারণ নেই। তিনি কিভাবে জোগাড় করলেন কে জানে। বড় সাহেব যেহেতু চলে গেছেন, 20টা কই মাছ আমাদের বাসায় চলে গেছে। আমাকে পাঠানো হলো জাপানি ইঞ্জিনিয়ার সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে। দুপুরে যেন আমাদের সঙ্গে কই মাছের ঝোল খান। কুসুমাপু বলল, এই আমিও তোর সঙ্গে যাব, একটা ছাতি জোগাড় কর, রোদের মধ্যে হাঁটতে পারবো না। তুই আমার মাথার ওপর ছাতি ধরে থাকবি। তোমার যাবার দরকার কি? উনার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে। কুসুমাপুকে সঙ্গে নিয়ে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে না, আকাশ মেঘলা। তারপরেও আমি কুসুমাপুর মাথার ওপর ছাতি ধরে আছি। পথ কাদা হয়ে আছে। আমি বললাম, রেল লাইনের স্লিপারের ওপরে পা দিয়ে দিয়ে হাঁটবে? কুসুমাপু বলল, না, লম্বা লম্বা পা ফেলা মেয়েদের জন্য নিষেধ। কেন? মেয়েদের অনেক ব্যাপার আছে, তুই বুঝবি না। বাঁ দিকে তাকিয়ে দেখতো, মাথা ছোলা ফেলকুমার বসে আছে কিনা। আমি বললাম, ফেলকুমার কি সিগারেট টানছে? খবরদার ওদিকে তাকাবি না, তাকালেই ডাকবে। না তাকালেও ডাকবে। ডাকুক, খবরদার জবাব দিবি না। গট গট করে আমার পেছন পেছন হাঁটতে থাকবি। আচ্ছা। ভাইয়ার দিকে আমি তাকাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি ভাইয়া অবাক হয়ে আমাদের দেখছেন। এতই অবাক হয়েছে যে সিগারেট টানতে ভুলে গেছে। সিগারেট গেছে নিবে। রহমান চাচার কথা অনুসারে 22 মাসে সিগারেট হয়ে যায় বিড়ির মতো। একটা টান সামান্য দেরি করে দিলেই সিগারেট যায় নিবে। আমাদের দেখার পর ভাইয়া নিশ্চয়ই সময় মতো সিগারেট টান দেবে না, দেরি হবেই। টগর, তোরা কই যাচ্ছিস? আমি না শোনার ভান করলাম। এই টগর, এই। আমি কুসুমাপুর অন্য পাশে চলে এলাম। ভাইয়া সাইকেলের ঘন্টা বাজাচ্ছে। কুসুমাপু বলল, খবরদার পেছনে তাকাবি না, পেছনে তাকালে খেজুর কাটা দিয়ে চোখ গেলে দেব। ভাইয়া সাইকেল নিয়ে চলে আসছে। আসুক, আসলে দেখা যাবে। কথা যা বলার আমি বলবো, তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি। ভাইয়া ঝড়ের গতিতে সাইকেল নিয়ে উপস্থিত হলো। তার মুখ রাগে থমথম করছে, তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। ভাইয়া কুসুমাপুর দিকে তাকিয়ে বলল, কুসুম, যাচ্ছ কোথায়? কুসুম আপু অবহেলার ভঙ্গিতে বলল, মগরা ব্রিজে। ওইখানে কি? ঝপাং খেলা খেলবো। 2টার সময় চিটাগং মেইল আসবে, তখন ঝাঁপ দিব। পাগল নাকি? পাগল হব কি জন্যে? তুমি ঝপাং খেলা খেলতে পারো, আমি পারি না? আমিও পারি। এইসব মেয়েদের খেলা না। ছেলেরা যেসব খেলা খেলতে পারে মেয়েরাও পারে, তবে কিছু কিছু খেলা শুধু মেয়েরা খেলতে পারে, ছেলেরা পারে না। কুসুম, বাসায় চলো। না। না মানে? তোকে চুল ধরে টেনে নিয়ে যাব। এই টগর, আমার সাইকেলটা ধরতো। কুসুম আপু হতাশ ভঙ্গিতে বলল, ঝপাং খেলা খেলতে যাচ্ছি না। ইঞ্জিনিয়ার সাহেব আমাকে আর টগরকে কফি খাবার নিমন্ত্রণ করেছেন, কফি খেতে যাচ্ছি। কফি খাবার দাওয়াত করলো কেন? সুন্দর মেয়ে দেখলে ছেলেদের মাথা ঠিক থাকে না।
সুন্দরী মেয়েদের গায়ের বাতাস খাবার জন্যে ছেলেরা করে না এমন জিনিস নাই। তুমি পেছনে পেছনে আসছো কেন? তোমাকে তো আর কফি খেতে বলেনি। ভাইয়া সাইকেল হাতে দাঁড়িয়ে পড়ল। আমরা এগিয়ে গেলাম। গল্পকক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা স্টেশন ৩য় খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।